আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার অ্যাডমিশন লাইফটা খুব ছোট্ট করে শেয়ার করব। যে কিভাবে আমি মেডিকেল প্রিপারেশন নিয়েও প্রথমবার অনুষ্ঠিত হওয়া গুচ্ছে টপ রেজাল্ট করছিলাম ম্যাথ দাগানোর পরেও এবং খুলনা ইউনিভার্সিটিতে ফার্মেসিতে ফার্স্ট হয়েছিলাম। এই জার্নিটা তোমাকে অল্প করে আমি শেয়ার করব এবং যে কথাগুলো বলবো এই কথাগুলো যদি তুমি ফলো করতে পারো, ইনশাল্লাহ নেক্সট যে এক্সাম গুলো আছে তোমাদের গুচ্ছ, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ, কুমিল্লা ইউনিভার্সিটি, এই যে টাইপের বিশ্ববিদ্যালয়গুলো বাকি আছে এগুলাতে ইনশাল্লাহ ভালো করতে পারবা। তো প্রথমে দেখো, যেহেতু আমি একজন মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম, স্বভাবতই তো সবার মতো আমাকেও মেডিকেল প্রিপারেশন নিতে হয়েছে, সে মেডিকেল প্রিপারেশনে নিয়েছি। নেওয়ার পরে মেডিকেল অ্যাডমিশন টেস্ট যেদিন হয়েছে সেই দিন এক্সাম হলে পরীক্ষা দিতে গিয়েছি। যাওয়ার পরে এর আগ পর্যন্ত মেডিকেল অ্যাডমিশন টেস্টে ভর্তি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের তো মেডিকেলের জন্য কি করতে হয়? যারা প্রিপারেশন নিচ্ছে তারা খুব ভালোভাবে জানো, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই তিনটা তো মাস্ট পড়তেই হয়। সাথে জেনারেল নলেজ এবং ইংলিশ। টোটাল এই ৫ টা সাবজেক্ট পড়তে হয়। এর মধ্যে ফিজিক্সে অত বেশি ম্যাথমেটিক্যাল টার্ম পড়তেও হয় না, কেমিস্ট্রিতেও অত বেশি ম্যাথমেটিক্যাল পড়তে হয় না। কিন্তু ভার্সিটিতে এই ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু বেশিই চলে আসে। এটা। তো এগুলা মোটামুটি আমরা প্রিপারেশন নিই। এখন আমাদের সময় সেন্টার মডেল টেস্ট গুলো হতো। আমাদের সময় তো ১ম অনলাইন বেশি শুরু হয়েছিল করোনাকালীন সময়ে। তো অনলাইনে সেন্টার মডেল টেস্ট গুলো দিতাম। দেওয়ার পর ওখানে আল্লাহর রহমতে খুবই ভালো রেজাল্ট আসতো। এমনকি এমন এক মডেল টেস্ট আসছে বা দিয়েছি যেখানে এককভাবে সেন্ট্রালি ফার্স্ট হয়েছিলাম। তো স্বাভাবিকভাবেই তো কনফিডেন্সটা একটু বেশি গ্রো করবে। কিন্তু এক্সাম হলে যেদিন মেইন এক্সাম, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, সেদিন এক্সাম দিতে গিয়েছি। যাওয়ার পরে এক্সাম হলের পরিবেশটার সাথে মানিয়ে নিতে পারি নাই সহজে। মানে একটু নার্ভাস হয়ে গেছিলাম। প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে নিয়েছি, কিন্তু নার্ভাস হয়ে গিয়েছি। এই নার্ভাসনেসটা ওই দিনই আমার জন্য ব্যাড লাক হিসেবে ছিল। দুর্ভাগ্য বলা যাবে না। ওই দিন আমার জন্য আমার ফেভারে ছিল না এক্সাম হলের পরিবেশটা। কি হয়েছে? ওই নার্ভাসনেস এর জন্য সহজ জিনিস, জানা জিনিসও ভুল করে আসছি। একটা দাগাতে গিয়ে ২-১ টা অন্যটাও দাগিয়ে ফেলছি। সহজ ক্যালকুলেশনও ওইখানে গুলাই যাচ্ছিল। এরকম অবস্থা হয়ে গেছে। নার্ভাসনেস এর জন্য শুধুমাত্র। এই নার্ভাসনেস, প্যানিক অ্যাটাক, মাথা ঠান্ডা রেখে এক্সাম না দিতে পারা, ফুল প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গেলেও ভালো আউটপুট পাওয়া যায় না। এজন্য ১ম কাজ কিন্তু এইগুলা দূর করার চেষ্টা করা। তো যাই হোক, এক্সাম তো দিয়ে আসলাম। তারপরে মোটামুটি একটা আশা ছিল যে টপ পজিশন না আসলেও, টপ র‍্যাংক না আসলেও মোটামুটি যেকোনো একটা মেডিকেলে হয়ে যাবে। কিন্তু অল্পের জন্য মিস গেল। ৬৩.৫ আসছিল প্রথমবার আমার মার্ক মেডিকেল অ্যাডমিশন টেস্টে। চান্স হয় নাই, অল্পের জন্য মিস গেছিল। ০.25 এর জন্য আমাদের মিস গেছিল। যাই হোক, একটু তো মন খারাপ হবেই স্বাভাবিকভাবে, যে যেটাই টার্গেট ছিল সেটাতে হয় নাই। তাহলে এখানে একটা কারণ কিন্তু বললাম যে কেন মিস হয়েছে চান্স। পরীক্ষার হলে নার্ভাসনেসটা কাটাতে হবে। এই একটা জিনিস। এটা ১ম কারণ। আচ্ছা। তো এরপরে যেহেতু চান্সটা মিস হয়ে গেল, এরপরে আমরা কি করছি? আমি করছি হচ্ছে একটা টার্গেট ফিক্স করছি যে যেহেতু মেডিকেলে চান্স হয় নাই, সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন দিব। সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিব। এজন্য কি করছি? টার্গেট ফিক্স করছি যে ভার্সিটিতে, যেকোনো একটা ভার্সিটিতে সিট কনফার্ম করব একটা। করে এই যে টেনশন বা প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি এইগুলা দূর করব। কারণ এইগুলা মাথায় থাকলে আমি এক্সাম গুলা কোনোটাই ভালোভাবে দিতে পারবো না। এখন আমি মাথায় সেট করে কিন্তু নিয়েছিলাম যে আমি সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট দিব। যেহেতু মেডিকেল সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট দিব, সেজন্য ভার্সিটিতে নিয়ে আমার অত বেশি টেনশন ছিল না। কারণ ওই যে আমার টার্গেট মেডিকেলে পড়বো এরকম। এজন্য কি করছি? মাথা থেকে একদম ঝেড়ে ফেলছি যে এই ভার্সিটিতে চান্স পেলে আমার জন্য লাইফ সেট হয়ে যাবে এমন না। আবার এখানে যদি আমি চান্স নাও পাই তাহলে যে আমার লাইফ শেষ হয়ে যাবে এমন না।
এইটা মাথায় আমি তখনই সেট করে নিয়েছি। ওই যে মাথায় সেট করে নিয়েছি, ওইখান থেকে আমি গুচ্ছর জন্য এবং ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন মোটামুটি শুরু করছি। মেডিকেল প্রিপারেশন নিয়ে অত ভালো একটা প্রিপারেশন নিতে পারি নাই, কিন্তু একেবারে খারাপ প্রিপারেশনও নিই নাই। এভারেজ একটা প্রিপারেশন নিয়েছিলাম। টার্গেট ছিল মেডিকেলের পরে ফার্মেসি রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়বো। ফার্মেসি রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে, ওই ফার্মেসি নিয়েই পড়বো, এইটাই টার্গেট ছিল। যদি ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মেসি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ সেখানেই যাব, না হলে বুসের মধ্যে টপ ছিল খুলনা ইউনিভার্সিটি ফার্মেসিটা, ওইখানে যাওয়ার ইচ্ছা ছিল। কারণ খুলনাটা আমাদের বাসা থেকে একটু কাছে, অন্যরা একটু দূরে, এই জন্য এইখানে ইচ্ছা ছিল খুলনা ইউনিভার্সিটি ফার্মেসি। আর অন্য সবার থেকে শুনছিলাম যে খুলনা ইউনিভার্সিটি ফার্মেসিটা অনেক ভালো, সেই জন্য এখানে টার্গেট ছিল। যদি ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মেসি না পাই তাহলে খুলনা ইউনিভার্সিটি ফার্মেসি যাব। এরপরে আমাদের ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আসলো, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিলাম। সেখানে আমার যেহেতু আরেকটা কথা, একাডেমিকে আমার মেইন সাবজেক্ট ছিল হচ্ছে ম্যাথ। ম্যাথটা ভালো লাগতো, এই জন্য মেইন সাবজেক্ট রাখছিলাম এটা। এই মেইন সাবজেক্ট যেহেতু ছিল, এই জন্য মেইন সাবজেক্ট যেটা থাকে সেটা তো দাগাতেই হয়। গুচ্ছতেও আমাকে মেইন সাবজেক্ট ম্যাথ দাগাতে হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতেও মেইন সাবজেক্ট ম্যাথ দাগাতে হয়েছে। এই জন্য ম্যাথ দাগাইলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম। মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিলে ১ মাস পরেই তো রেজাল্ট দেয়। এরকম পয়লা অক্টোবরে পরীক্ষা হয়েছিল, তার ১ মাস পরে রেজাল্ট দেওয়ার কথা। কিন্তু তার মাঝে অক্টোবরের ১৭ না ১৮ তারিখের দিকে, এরকম কোন একটা দিকে, ওইরকম ২০ এর আগে গুচ্ছের পরীক্ষা হয়েছিল। তো গুচ্ছের পরীক্ষাতে আমি যখন খুলনা ইউনিভার্সিটিতে গেছি, আমাদের সেন্টারটা ছিল খুলনা ইউনিভার্সিটিতে। খুলনা ইউনিভার্সিটি সেন্টারেতে গেছি, সেন্টারে গিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টের মতো অত নার্ভাসনেস আসে নাই। এমনকি ঢাকা ইউনিভার্সিটিতে যে পরীক্ষা দিয়েছিলাম সেখানেও অত নার্ভাসনেস ছিল না, একটু একটু ছিল। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে একটু চয়েস ছিল তো ফার্মেসিটা, এই জন্য একটু একটু নার্ভাসনেস ওখানেও কাজ করতেছিল। কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষায় মাথা থেকে একদম টেনশনটা ঝেড়ে ফেলেছি, নার্ভাসনেসটা কাটিয়ে উঠছি, প্যানিকটা দূর করছি, অ্যাংজাইটি দূর করছি, সবকিছু দূর করার চেষ্টা করছি। এবং আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া, এবং সেটা আমি পারছিলাম। সবকিছু দূর করতে, মাথা থেকে বের করে দিতে পারছিলাম। যার জন্য পরীক্ষার হলে একদম মাথাটা কুল রেখে পরীক্ষাগুলো দিয়েছি। স্বাভাবিকভাবেই এখনো সবাই বলে, বা তুমি নিজেই যদি গুচ্ছের প্রশ্ন ব্যাংক ২০-২১ সেশনের প্রশ্নটা দেখো, দেখবা গুচ্ছের ইতিহাসে সব থেকে কঠিন কোশ্চেন ওইবার করছিল, পরবর্তীতে করবে কিনা জানি না। ওইবারই সব থেকে হার্ড কোশ্চেন করছিল, যেহেতু প্রথমবার পরীক্ষা হয়েছে, এর আগে তো কোনো প্রশ্ন ব্যাংক ছিল না, প্রথমবার হচ্ছে, প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে কোনো আইডিয়া নাই। আর আমাদের সময় তখন সবগুলোই দাগাতে হতো, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, ফোর্থ সাবজেক্টের পরিবর্তে চাইলে আইসিটি দাগাতে হতো, আর দাগানো যাইতো এরকম। কিন্তু তোমাদের তো এখন ফিজিক্স, কেমিস্ট্রি এইটা তো ম্যান্ডেটরি, আর ফোর্থ সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দেখাতে পারবা। ঢাকা ইউনিভার্সিটি সিস্টেম করছে, ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন ছিল, আর এখানে রিটেন নাই। আচ্ছা, তাহলে ওখানে প্রশ্ন একটু হার্ড ছিল, দেখেই মনে হয়েছিল যে প্রশ্ন একটু হার্ড, একটু একটু মনে হয়েছিল। কিন্তু তারপরও এই যে টেনশন মাথায় ছিল না, সেই জন্য প্রথমে আমি প্রশ্নটা একটু চোখ বুলাই দিলাম, দেখলাম ১০০টা প্রশ্ন আছে কিনা, দেখলাম ১০০টা প্রশ্নই আছে। কেন দেখতে হবে? ওই যে প্রশ্নটা যদি ১০০টা না থাকে তাহলে পাল্টা নিতে হবে, এটা আমরা দেখলাম। এরপরে কি করছি, আমি বায়োলজি অ্যান্সার করছি। যেহেতু মেডিকেল প্রিপারেশন ছিল, আমার স্ট্রং পয়েন্ট ছিল দুইটা সব থেকে বেশি, একটা হচ্ছে বায়োলজি আর একটা কেমিস্ট্রি। এই দুইটাই তো সব প্রায় ডিটেলসে পড়া হয়, এই জন্য সব শুরুতে আমি বায়োলজি দিয়েই শুরু করলাম। প্রথমে বায়োলজি দিয়েই শুরু করলাম। বায়োলজি দিয়ে দেখলাম যে তার আগে আরেকটা কথা বলি, ইংলিশ ছিল ওই সময়ে ১০ মার্ক, ইংরেজি বাংলা ছিল ১০ মার্ক, ফিজিক্স ছিল 20, কেমিস্ট্রি ছিল 20, ম্যাথ ছিল 20, আর বায়োলজি ছিল 20 মার্ক। তো বায়োলজি কোশ্চেন দেখলাম যে যেহেতু মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, খুব ভালো করে প্রিপারেশন নেওয়া ছিল মেডিকেলের জন্য, সেজন্য বায়োলজিতে সবগুলো অ্যান্সার করতে পারছিলাম, 20 এ 20, 20টাই কারেক্ট করতে পারছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে বায়োলজিতে 13টা মনে হয় অ্যান্সার করছিলাম, তার মধ্যে 12টা কারেক্ট ছিল। এরপরে যেহেতু কেমিস্ট্রি স্ট্রং পয়েন্ট ছিল, কেমিস্ট্রির দিকে তাকালাম, তো দেখলাম কিছু কিছু ম্যাথ দিয়ে দিছে, এই জন্য ওইখানে এই ম্যাথ দিছে, এবং ম্যাথ গুলো মনে হলো আমি অল্প সময়ের মধ্যে সলভ করতে পারবো না, এই জন্য একটা না দুইটা কেমিস্ট্রি দাগিয়ে
কেমিস্ট্রি টপিকটা বাদ দিয়ে আমি ফিজিক্সের দিকে চলে গেলাম। কারণ ফিজিক্সে মেডিকেল প্রিপারেশন নিয়েও মোটামুটি অল্প কিছু হলেও আমি ফিজিক্সের ম্যাথমেটিক্যাল টার্মগুলো এভারেজে প্রিপারেশন নিয়েছিলাম। থিওরি টপিকটা তো ভালোই পড়া ছিল, যেহেতু টেক্সট বুকে পড়ছিলাম ইসাক স্যারের বই থেকে। আর আদার্স অন্য টুকটাক যে ইনফরমেশন গুলো ওখানে ছিল না, অন্য জায়গা থেকে কালেক্ট করে পড়ছিলাম। কিন্তু ম্যাথের ক্ষেত্রে কি করছিলাম, কোশ্চেন ব্যাংক থেকে যে সকল টপিক থেকে প্রশ্ন আসছে, গুচ্ছভুক্ত যে সকল বিশ্ববিদ্যালয়গুলো ছিল ওর মতো কমন যে টপিকগুলো থেকে সকল বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে ওইগুলো আমি একটু দেখছিলাম। দেখার পরে এখানে আবার কিছু কিছু প্রশ্ন ব্যাংকে শর্টকাট দেওয়া ছিল, কোশ্চেনে কিছু কিছু ম্যাথে শর্টকাট দেওয়া ছিল, আবার কিছু কিছু জিনিসে শর্টকাট দেওয়া নাই। আমি চেষ্টা করছি কিছু কিছু শর্টকাট নিজে তৈরি করার, কিছু পারছি আবার কিছু শর্টকাট তৈরি করতে পারি নাই। এইভাবে মোটামুটি প্রিপারেশন নিয়েছি। বিশেষ করে কি করছি, কোশ্চেন ব্যাংকটা ভালো করে ঘাটছি, যে কোন যেহেতু সাস্ট কোশ্চেন করার কথা ছিল সেজন্য সাস্টের কিছু কিছু কোশ্চেন দেখছিলাম, ম্যাক্সিমামই তো প্রায় কঠিন মতো ছিল। এজন্য যেগুলা মনে করছিলাম যে অন্যান্য ভার্সিটিতে আসার মতো ওইগুলাই মোটামুটি দেখছিলাম, একেবারে খুব হার্ড গুলা দেখি নাই তখন। কারণ কারণ সময় ছিল অল্প, অত ডিটেলসে পড়তে গেলে তো আমি শেষ করতে পারবো না। এজন্য থিওরি পার্টটা খুব ভালোই পড়া ছিল, যেহেতু মেডিকেল প্রিপারেশন নিছিলাম সেজন্য। আর তখন কি করছি, থিওরি পার্ট গুলো রিভিশন দিয়েছি। থিওরি পার্ট বলতে ধর যে টপিকটা আমি পড়তেছি, তাপগতিবিদ্যা যে টপিকটা পড়বো, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, গ্রস যে পয়েন্ট গুলা ওইগুলা আমি একটু দেখে গেছি। অ্যান্ড ফিজিক্সে অল সূত্র, সকল সূত্র দেখে গিয়েছি, একটা সূত্র বাদ দিই নাই, বাদ দেওয়াও যাবে না। তোমাদেরও একটা সূত্র বাদ দিয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না, সকল সূত্র সম্পর্কে আইডিয়া নিয়ে যেতে হবে। যদি সম্ভব হয় এখন প্রত্যেকটা সূত্রের ম্যাথ একটা করে হলেও দেখো, যদি পারো শর্টকাট সহ দেখো, যদি একটু কঠিন খুঁজে বের করা, তারপর চেষ্টা করো ওইগুলা না পারলেও অন্তত সকল সূত্র মাথায় নিয়ে যাওয়া। কারণ এবার গুচ্ছে 23-24 একটা প্রশ্ন ছিল স্পিরোমিটার থেকে, কোনোবার কিন্তু স্পিরোমিটারের সূত্র থেকে ভার্সিটিতে কোশ্চেন দেয় নাই, ওই যে লেন্সের সূত্র d2/6h+h/2 এই সূত্র দিয়ে। তো তুমি যদি সূত্রটা জেনে যেতে তাহলে এগুলা কিন্তু অ্যান্সার করতে পারতে। শুধু সূত্র মুখস্থ করলে হবে না, সূত্রে কোনটা কি নির্দেশ করে ওইটাও একটু দেখবা। এই একটা কাজ ফিজিক্সে তুমি দেখবা, আননোন কোনো কোশ্চেন দিলেও কোশ্চেন ব্যাংকের কোনো টপিক যদি রিপিটও না করে তাও তুমি অ্যান্সার করতে পারবা, ইনশাল্লাহ তুমি অ্যান্সার করতে পারো। ফিজিক্সে এই কাজটা করবা। আরেকটা জিনিস, এখন যেহেতু ফুল সিলেবাস থেকে প্রশ্ন কয়েক যে হয়ে গেছে, রিস্ক না নিয়ে ফুল সিলেবাস থেকে যে শর্টের বাইরে যে অধ্যায়গুলো আছে সেখান থেকে ফিজিক্সের সূত্রগুলো একটু দেখে নিও, শুধু সূত্রগুলা, এবং কোনটা কি সূত্র কি নির্দেশ করতেছে ওইগুলা দেখো। আর যদি পারো, আচ্ছা এগুলো পরে বলতেছি, কি করবা কি পড়বা এটা পরে বলতেছি। তাহলে ফিজিক্সে ওইভাবে প্রিপারেশন নিয়েছিলাম, সকল সূত্র রিলেটেড ম্যাথমেটিক্যাল টার্ম গুলো করছিলাম, করে সেখানে আমি ফিজিক্সে 18টার মতো অ্যান্সার করছিলাম। তো এখানে তোমার 2টার মতো ভুল গেছিল, বায়োলজিতে কোনোটা ভুল যায় না, 2টার মতো ভুল গেছিল। এখানে বায়োলজিতে যেহেতু আমি 20টাই পারছিলাম, এখানে কিন্তু অনেক টাইম সেভ হয়েছিল, একদম প্রথমবারে 20টাই অ্যান্সার করতে পারছিলাম, এখানে অনেক টাইম সেভ হয়েছিল। ওই টাইমটা আমি এই ম্যাথে কাজে লাগাতে পারছিলাম, এই হায়ার ম্যাথে কাজে লাগাতে পারছিলাম। কিন্তু কেমিস্ট্রিতে এবং হায়ার ম্যাথে আমি ফিজিক্স এবং বায়োলজি এই দুইটা জায়গা থেকে অনেক টাইম সেভ করতে পারছি, কিন্তু এই ম্যাথে গিয়ে টাইম অনেক ওয়েস্ট করে ফেলছি। ম্যাথ প্রথমে 2-3টা আমার খুব সহজ লাগছিল, এই জন্য ম্যাথটা একটানা দাগানো শুরু করি। প্রথমে তো ম্যাথ দাগাই নাই, প্রথমে কেমিস্ট্রি দাগাইছিলাম। কেমিস্ট্রি দেখি 11টা অ্যান্সার করতে পারছি একবারে, তার মধ্যে একটা ভুল গেছিল, 11টার মধ্যে একটা ভুল গেছিল। 20টার মধ্যে 11টা অ্যান্সার করছি, যেখানে কেমিস্ট্রি আমার স্ট্রং পয়েন্ট ছিল, অ্যান্সার করতে পারি নাই। কোশ্চেনের ভাষা দেখে কোশ্চেন গুলো অনেক ছোট ছোট গায়ে গায়ে ছিল, তো এই জন্য কঠিন কঠিন লাগতো, এই জন্য যেগুলো একবারে সহজ সহজ মনে হয়েছিল সেগুলো দাগাইছিলাম। ম্যাথমেটিক্যাল টার্ম প্রথমে একটা অ্যান্সার করি নাই। আর কিছু কিছু প্রশ্ন এরকম ছিল কনফিউজিং কোশ্চেন ছিল, যেমন একটা কোশ্চেন ছিল যে উভধর্মী অক্সাইড, পানি দেওয়া ছিল অপশনে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এই দুইটা অপশনে দেওয়া ছিল। তো এখন এই দুইটার মধ্যে কোনটা উত্তর দিব, কনফিউজিং এ ছিলাম। এখন তো তোমরা বলতে পারতেছো যে অ্যালুমিনিয়াম অক্সাইড দিবা, কিন্তু তখন আমি দুইটা অ্যান্সার করে ফেলছিলাম, যেহেতু এটাও তো আমরা অক্সাইড বলি, উভধর্মী অক্সাইড, কিন্তু পানিকে আমরা আলাদা করে উভধর্মী যৌগ কিন্তু বলে থাকি। যৌগ বললে পানি দিতে হবে, আর অক্সাইড বললে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড দেবো, এরকম এই কোশ্চেনটা ভুল করছিলাম। এরকম বেশ কিছু প্রশ্ন ছিল যেগুলো আমি স্কিপ করছিলাম, এইটাই আমার জন্য স্ট্রং পয়েন্ট ছিল, আমি স্কিপ করতে পারছিলাম, এইটাই আমার জন্য স্ট্রং পয়েন্ট ছিল। আমি যদি এখানে আরো 7-8টা বা 5টা 6টা কোশ্চেন কেমিস্ট্রিতে অ্যান্সার করতাম,
ওগুলো যদি ভুল যেত, আমার নেগেটিভ কোথায় চলে আসতো, এখানে 70.5 ছিল, এত কিন্তু আমি পাইতাম না, তখন 60-এর কোঠে নামে যেত। আমাদের সময়ে 70+ পাইছিল প্রায় মাত্র 500 জনের মতো সারা বাংলাদেশের মধ্যে। তাহলে এখানে যদি আমি আরো নেগেটিভ খাইতাম, তাহলে তো আমার আরো মার্ক কমে যেত। তাহলে এখান থেকে আমি কেমিস্ট্রিতে মাত্র এই কয়টা দাগাতে পারছিলাম। স্কিপ করতে পারাটাই এখান থেকে নোট করে নাও। এরপরে ম্যাথের ক্ষেত্রে প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলাম, সেম। ম্যাথের ক্ষেত্রে কোশ্চেন ব্যাংকটা একটু দেখতাম, বুঝছে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে। আর একাডেমিকে যেহেতু মোটামুটি একটা প্রিপারেশন নেওয়া ছিল, টুকটাক শর্টকাট একাডেমিকে জানতাম। আলাদা করে তো একাডেমিকের সময় আমাদের অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার সুযোগ ছিল না, কারণ গ্রামের দিকের কলেজ থেকে পড়া, সেখানে অত বেশি ইন্টারনেট সুবিধাও ছিল না, তখন ফোনও ছিল না করোনার সময়, তাই ফোন আমরা ইউজ করছি ম্যাক্সিমামই। আমি নিজেই করোনার সময় তাই ফোন ইউজ করছি, করোনার সময় ওই কোচিং এ ভর্তি হওয়ার জন্য, অনলাইন ক্লাস করার জন্য তখনই শুধু ফোন ইউজ করছি, তার আগে অ্যান্ড্রয়েড ফোন ছিল না। এই জন্য অ্যাডমিশন তো কোনো জায়গা থেকে প্রিপারেশন নেওয়ার সুযোগ ছিল না, এই জন্য টুকটাক ওই যে টেস্ট পেপার থেকে, বই থেকে, নিজে থেকে, বা ওই যে কলেজের টিচার থেকে, টিউশন টিচার থেকে, সেভাবে টুকটাক শর্টকাট ম্যানেজ করছি। আর বেশিরভাগই এই মেডিকেল প্রিপারেশন, এই অ্যাডমিশন টেস্টের পরে নিজে কোশ্চেন ঘেটে কিছু কিছু শর্টকাট দেখছি, এবং কোশ্চেন ব্যাংক থেকে শর্টকাট কালেক্ট করে ম্যাথের প্রিপারেশন মোটামুটি ওখান থেকে নেওয়া হয়েছে। তো ওখান থেকে ম্যাথে 14টার মতো অ্যান্সার করছিলাম, 3টা ভুল গিয়ে 11টা হয়েছিল, নেগেটিভ দিয়ে এটা আসছে। এই, আর সব থেকে ভালো কথা, বাংলা সেই এইচএসসি প্রিপারেশনের জন্য নিয়েছিলাম, ওই আর পড়া হয় নাই, এইটা আল্লাহর কাছে শুকরিয়া। দেখো তারপরও বাংলা মোটে না পড়েও 10টার মধ্যে 9টা কারেক্ট করছিলাম, একটা ভুল গেছিল। ইংরেজিতে যা প্রিপারেশন ছিল মেডিকেলের জন্য, এখান থেকে 3টা ভুল গেছিল, 10টার মধ্যে সবগুলো অ্যান্সার করছিলাম। টোটাল 83টার মতো অ্যান্সার করছিলাম, 10টার মতো ভুল গেছিল। তাহলে আমরা 73টা কারেক্ট থাকে, 73 থেকে তাই 10টা ভুল মানে কিন্তু 2.5 বাদ দিলে 70.5 আসে। এখন বলতে পারো যে কিভাবে এত কিছু হিসেব করে মনে রাখলাম। রেজাল্টের দিনই দেখছিলাম এগুলা, এই রেজাল্টের দিনে এগুলো হিসাব করছিলাম কয়টা অ্যান্সার করব, টোটাল কয়টা অ্যান্সার করছিলাম, এটা পরীক্ষার হলে মোটামুটি একটা আইডিয়া করতে পারছিলাম। এই হচ্ছে পরীক্ষার হলে কি করতে পারছি। সব থেকে এখান থেকে যেটা নোট করার পয়েন্ট, সেটা হচ্ছে এই কোশ্চেন স্কিপ করতে পারা। ম্যাথে আমি অনেক টাইম ওয়েস্ট করে ফেলছিলাম, ওই যে অন্তরীকরণে গুণমান নির্ণয়, লঘুমান নির্ণয়, ওই টাইপের ম্যাথ আসছিল। তো ওগুলো সৃজনশীলের জন্য কত টাইম লাগে, আর সেখানে এমসিকিউ করতে গেলে কি একটু টাইম তো কম দিয়ে তো হয় না, ওইখানে টাইম ওয়েস্ট হয়েছিল বেশ কয়েকটা ম্যাথে। এই জন্য কেমিস্ট্রিতে বেশি অ্যান্সার করতেও পারি নাই শেষে। এই, আল্লাহর রহমতে এ দেখো 500 জনের মধ্যে 500 প্লাস যে তোমার 70+ মার্ক পাইছিল, তার মধ্যে আমিও ছিলাম। এরপরে আমার টার্গেট ছিল ওই যে একটাই, যে আমি ফার্মেসি নিয়ে পড়বো, এই জন্য সাস্টে অ্যাপ্লাই করি নাই, কারণ ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো সাবজেক্টে পড়ার ইচ্ছা ছিল না, এই জন্য বুয়েটে আমি পরীক্ষা দিই নাই। আর অন্য কোনো জায়গায় পরীক্ষা দিই নাই, কারণ আমাদের সময়ে জিপিএর একটা বড় বিষয় ছিল, এই জন্য রাজশাহী ইউনিভার্সিটিতে আমি সিলেক্টেড হই নাই, মানে সায়েন্সের ইউনিটে, সেই ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য সিলেক্টেড হই নাই। একদম লাস্ট স্টেজে গিয়ে সিলেক্টেড হয়েছিলাম, প্রথমবার হয় নাই, দ্বিতীয়বার হয় নাই, তৃতীয়বারে গিয়ে তাই আমি সিলেক্টেড হয়েছিলাম, তো তখন আর পরীক্ষা দেওয়ার ইচ্ছা ছিল না। তারপরে এখানে আমি খুলনা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম, আর কোনো জায়গায় অ্যাপ্লাই করি নাই। খুলনা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে সেখান থেকে সেট স্কুল ইঞ্জিনিয়ারিংটা, আর লাইফ সায়েন্স বায়োলজি রিলেটেড যে স্কুলটা আছে, এই দুইটাতে আবার 12 পজিশন আসছিল, 12 করে পজিশন আসছিল। যেহেতু দেখলাম আমার ফার্মেসি টার্গেট এবং আমি 12তম পজিশন আছে, তখন মনে হয় ফার্মেসিতে 49টা না কয়েকটা সিট ছিল, এইটা তো কনফার্ম হয়ে গেছে, যেহেতু আমার পজিশন 12তম আসছে, তার মানে আমি একটা সিট পাবো, অবশ্যই একটা সিট পাবো। এরপর আমি শুধুমাত্র লাইফ সায়েন্সে অ্যাপ্লাই করলাম, সব তো আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করে আলাদা অ্যাপ্লাই করতে হতো, এই জন্য শুধুমাত্র লাইফ সায়েন্সে অ্যাপ্লাই করছিলাম। অ্যাপ্লাই করার পরে দেখলাম রেজাল্ট আসছে, আল্লাহর রহমতে যেদিন দিছে ফার্মেসিতে প্রথম হয়েছিলাম, ফার্স্ট ছিলাম, কারণ আমার আগে যারা ছিল তারা সব অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চলে গেছে, ইঞ্জিনিয়ারিং বা অন্য জায়গায় চলে গেছে। তারপর সেট স্কুলের রেজাল্টও দেখছিলাম, সেট স্কুলের রেজাল্টও দেখলাম যে 1 থেকে 11 পর্যন্ত সিরিয়াল কেউই ভর্তি হয় নাই। তা আমি যদি ওখানে অ্যাপ্লাই করতাম, ওখানেও ফার্স্ট হতাম, মানে সিএসসি ট্রিপলি যে কোনো একটা নিলে ওখানেও ফার্স্ট হতাম। এটা শুধুমাত্র এই একটা জায়গাতে আমি অ্যাপ্লাই করছিলাম, কারণ টার্গেট ছিল একটা সিট কনফার্ম করা। তা এই সিটটা কনফার্ম করছি। এর পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দিল, ঢাকা ইউনিভার্সিটিতে এই 2886 পজিশন আসলো। তো ওখানে তো ফার্মেসি পাবো না, মিডল মাঝখানের কোনো একটা সাবজেক্ট পাবো, সেই জন্য ওখানে সাবজেক্ট চয়েস দিই নাই।
সাবজেক্ট চয়েসের লিস্ট দিছিল, কিন্তু সেখানে সাবজেক্ট চয়েস দিই নাই। এই ফার্মেসিতে ভর্তি হয়ে গেছিলাম। এখানে অনলি 2 দিন ক্লাস করছিলাম, একদিন ওরিয়েন্টেশনের জন্য, আরেকদিন এমনি ফার্স্ট ক্লাসে গেছিলাম। তারপরে আমি সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশনে শুরু করেছিলাম। এর মধ্যে আমি ডেন্টালের পরীক্ষা দিয়েছিলাম। ডেন্টালে আসছিল হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে। তো ওটা আমি কাউকেও জানাই নাই, কারণ ওখানে যদি বলি তাহলে আমাকে সবাই ওখানে ভর্তি হতে বলবে, প্রেশার দিবে, এই জন্য কাউকেও জানাই নাই এই ডেন্টালে। পরবর্তীতে ওই ভর্তি থেকেই একটা টেনশন, একদম টেনশন ফ্রি হয়ে গেছিলাম, কিন্তু কারণ আমার একটা ব্যাকআপ আছে। এরপর সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পেলাম 1331 পজিশন নিয়ে। যেহেতু সেকেন্ড টাইমার ছিলাম, 5 মার্ক কেটে 1331 পজিশন। যেহেতু খুলনা আমার বাসা থেকে কাছে বেশি, আর চট্টগ্রাম অনেক দূরে ছিল, একদম প্রায় শেষ প্রান্ত বলা যায় না, সেজন্য খুলনা ইউনিভার্সিটি, খুলনা মেডিকেলে মাইগ্রেশন দিয়ে খুলনা মেডিকেলে এসে এখন ফোর্থ ইয়ারে পড়তেছি। তো এই ছিল আমার সংক্ষেপে অ্যাডমিশন জার্নিটা। তাহলে অ্যাডমিশনের দিন, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের দিন, ঢাকা ইউনিভার্সিটির দিন, এবং ডেন্টালে এই পরবর্তীতে মেডিকেল বাদ দিয়ে যে কয়টা পরীক্ষা দিয়েছি সবগুলাতে সবার আগে টেনশনটা আমি দূর করছি, প্যানিকটা দূর করছি, নার্ভাসনেসটা দূর করছি, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিচ্ছি এবং স্কিপ করতে পারছি। এইটাই কিন্তু আমার জন্য সব থেকে বড় প্লাস পয়েন্ট। এখন তোমরা কি করবা? এখন তোমরা কি করবা? প্রথম কাজ পেরে করবা, বেশি বেশি করে নামাজ পড়বা যারা মুসলিম, আর অন্যরাও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবা যে তোমার জন্য যেটা কল্যাণকর তোমাকে যেন সেইখানে নিয়ে যায়, তোমার গন্তব্যে যেন নিয়ে যায়। তোমার জন্য যেটা কল্যাণকর, তুমি যেন বলো না যে আমার এই ভার্সিটিতে এই সিট লাগবে, এরকম বলবা না সব সময়। আর একটা কথা মাথায় রাখবা, যে তোমার রিজিক যেখানে নির্ধারিত করে রেখেছে আল্লাহ তাআলা তোমাকে সেইখানেই নিয়ে যাবে। এই জন্য সর্বদা সব অবস্থায় শুকরিয়া আদায় করবা। সর্বদা সব অবস্থায় কি করবা? শুকরিয়া আদায় করবা এবং ধৈর্য ধারণ করবা। এই দুইটা কিন্তু অনেক বড় একটা গুণ, ধৈর্য ধারণ করা। এরপরে তাহলে তুমি প্রার্থনা করলে, এরপরে কি করবা? এই যতটুকু টাইম আছে হার্ড ওয়ার্ক করে যাও, কঠোর পরিশ্রম করে যাও। এই প্রার্থনা করার সাথে সাথে হার্ড ওয়ার্ক করবা। কেমন হার্ড ওয়ার্ক করবা? এখন এই হার্ড ওয়ার্ক কিন্তু আবার দুই ধরনের আছে। তুমি এ টু জেড সব পড়ে গেলে, আর তুমি বেছে বেছে কিছু জিনিস পড়লে যেগুলো তোমার পরীক্ষায় আসতে পারে। তুমি এখন কি করবা? বেছে বেছে যেগুলো তোমার পরীক্ষায় আসতে পারে সেগুলা করতে হবে। তাহলে এগুলা করলে, এগুলা করবা। কিভাবে করবা একটু বলতেছি। এরপরে কি করবা? টেনশন ফ্রি থাকবা, প্যানিক ফ্রি থাকবা, নার্ভাসনেস দূর করবা, নার্ভাসনেসটা কাটিয়ে উঠবা, অ্যাংজাইটি দূর করবা, যে কোনো উপায়ে অ্যাংজাইটি, উদ্বিগ্নতা দূর করবা পরীক্ষার হলে। এগুলা দূর করবা। দূর করে পরীক্ষার হলে যাবা। আরেকটা জিনিস করবা, গ্লুকোজ, এই পরীক্ষায় যেদিন যাবা গ্লুকোজ খাবা, মানে গ্লুকোজ পানিতে গুলে সেটা পরীক্ষার হলে নিয়ে যেতে পারো। এটা কি করবে? তুমি ছোট্ট একটা কথা বলি, তুমি স্বাভাবিকভাবে ধরো যে কোনো একটা বৈশিষ্ট্যের 4 থেকে 5টা বৈশিষ্ট্য তুমি মনে রাখতে পারতেছো, তার বৈশিষ্ট্য আছে হচ্ছে 8 থেকে 9টা। তুমি যদি গ্লুকোজটা খাও তাহলে তুমি আরো একটা বা দুইটা বা তিনটা পয়েন্ট এক্সট্রা মনে করতে পারবা। এগুলো প্রমাণিত, তুমি এখনো সরাসরি বুঝতে পারবা না, এগুলা সাইন্টিফিক্যালি প্রমাণিত। এগুলা নিজে অ্যাপ্লাই করে দেখতে পারো। কেন? কারণ এই গ্লুকোজ সাথে সাথে প্রায় 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে মস্তিষ্কে পৌঁছাতে পারে এবং মস্তিষ্কে এটা কাজ করে দেয়। এই জন্য বলছি সাথে পানি প্লাস গ্লুকোজ রাখবা, গ্লুকোজ গুলে নিয়ে যাবা। যদি এটাও না পারো অন্তত শুধু পানি নিয়ে যেও, শুধুমাত্র পানি নিয়ে যাও, এটাও হেল্প করবে তোমাকে। এই কাজটা করবা, এই কাজটা করবা। এইগুলা করবা পরীক্ষার আগে। যেগুলো গুছাই নেওয়ার, অ্যাডমিট কার্ড, কলম, এগুলো সব তো গুছাই নিবা। এরপরে পড়াশোনাটা কেমন হবে দেখো। রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে কি করবা? রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে, রাজশাহী ইউনিভার্সিটিতে একটা জিনিস কিন্তু হয়, এরা প্রশ্ন টাইপ রিপিট করে। প্রশ্ন রিপিট করে খুবই কম, কিন্তু প্রশ্ন টাইপ প্রায় রিপিট করে। প্রতি বছরই প্রশ্ন টাইপ রিপিট করে। এই জন্য প্রিভিয়াস প্রশ্ন সকলগুলা দেখে যাও, প্রিভিয়াস প্রশ্ন সকলগুলা দেখে যাবা। এখন বাকি যেগুলো আছে খুলনা ইউনিভার্সিটির ক্ষেত্রে, কুমিল্লা বা হাজী দানেশ যেগুলো আছে, ওগুলার ক্ষেত্রে তুমি বায়োলজির ক্ষেত্রে কি করবা? তুমি এতদিন যে দাগানো লাইন গুলা পড়ছো বা নিজে ইম্পর্টেন্ট যেগুলা দাগিয়েছো সেগুলা বারবার রিভিশন দাও।
সেইগুলা শুধু বারবার রিভিশন দাও, নতুন কোনো কিছু বুঝতে যাও না, পড়তে যাও না, এই দাগানো লাইনগুলো বারবার রিভিশন দাও। এবং ডিটেলস পড়বা কোনগুলা, তুমি ধরো রাজশাহী ইউনিভার্সিটির কথা বলতেছো বা তুমি কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়তে পরীক্ষা দিতে যাচ্ছ বা হাজীদের এসে পরীক্ষা দিতে যাচ্ছ, যে ভার্সিটিতে পরীক্ষা দিতে চাইবা ওই ভার্সিটির প্রিভিয়াস কোশ্চেন গুলা সব পড়তে পারলে তো খুবই ভালো। মিনিমাম 8 থেকে 10 বছরের কোশ্চেন দেখবা, সেটা তুমি যে সাবজেক্টই পড়ো না কেন, ওই টপিক গুলা, তাহলে তুমি যে কোনো একটা অধ্যায় ভিত্তিক যদি পড়ো, ওই অধ্যায় ভিত্তিক দেখবা, অধ্যায় ভিত্তিক যে টপিকটা তুমি দেখবা, যে টপিক থেকে প্রশ্ন আসছে দেখবা, ওই টপিকটা ডিটেলস পড়ে নিবা, শুধু দাগানো লাইন না, ওই টপিকটা একদম ডিটেলস পড়বা। যেমন বায়োলজিতে তুমি ধরো রাইবোসোম পড়তেছো, তোমার একটা প্রশ্ন আসছে যে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে, রাইবোসোমকে, ওই রাইবোসোমের ডিটেলস পড়ে নিবা। তো সাব ইউনিট কি কি, কোন সাব ইউনিটে কি থাকে, ভেদবার একক কি, এগুলা ডিটেলস এভাবে পড়ে নিবা। ডিটেলস কোনগুলো পড়বা, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে ওই টপিকগুলো একটু ডিটেলস পড়ে নিবা বই থেকে, প্রত্যেকটা প্রশ্ন দেখবা। বায়োলজিতে এই কাজগুলো করবা। কেমিস্ট্রিতেও সেম কাজ, যদি টেক্সট বুক বই পড়ে থাকো সে টেক্সট বুকে দাগানো হেডলাইন গুলো পড়ো। এর থেকে মেইন কাজ হচ্ছে যে ভার্সিটিতে পরীক্ষা দিবা সেই ভার্সিটির কোশ্চেন ব্যাংক ফলো করতে হবে। যে যে টপিক থেকে প্রশ্ন আসছে সেই টপিক গুলা সব ভালো করে বেসিক ক্লিয়ার করে এখনই পড়ো, যথেষ্ট টাইম আছে যা আছে, এই টাইমে তুমি খুব ভালো করে এটা কমপ্লিট করতে পারবা, এই কাজটা করতে হবে। এন্ড কেমিস্ট্রিতে কিন্তু প্রশ্ন নতুনত্ব আনা খুবই কম, মানে আনা কম বলতে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো চেঞ্জ করা সম্ভব, কিন্তু তুমি সংখ্যারণ টপিকে প্রশ্ন তো সব তো রিপিটই হবে। আর বাকি ম্যাথমেটিক্যাল টার্ম গুলার টপিক তো সেম থাকবে, ওখানে শুধু মান চেঞ্জ করে দেওয়া তো সম্ভব, আর কিছু করা যায়? পিএইচ এর ম্যাথের ক্ষেত্রে বলো, বাফার দ্রবণের ক্ষেত্রে বলো, ক্ষারীয় বাফার কি হবে, অম্লীয় বাফার কি হবে, এই টাইপের গুলা। কিন্তু কোশ্চেন ব্যাংকে কোন কোন টপিক থেকে আসছে সেটাই দেখবা, এটাই অ্যালাউ। এটার জন্য যে কেমিস্ট্রি আমি ম্যারাথন ক্লাস দিব, এই কেমিস্ট্রি ম্যারাথন ক্লাসে আমি গুচ্ছের সকল প্রশ্ন সলভ করে দিয়েছি, এবং বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে রাজশাহী, খুলনা, হাজী দানেশ, কুমিল্লা, এগুলার মোটামুটি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে বাকি টপিকগুলো থেকে, গুচ্ছে যে টপিকগুলো প্রশ্ন আসছে, এবং একটা অধ্যায়ে যতগুলো টপিক থাকে সব টপিক থেকে অ্যানালাইসিস করে কিছু কিছু প্রশ্ন ওখানে দিয়ে রাখছি। এটা যদি তুমি ক্লাসটা দেখো, এবং খুবই শর্ট দ্রুত করে গেছি, কোনো বাড়তি কথা ক্লাসের মধ্যে বলি নাই, এবং স্পিড বাড়িয়ে ক্লাসটা আপলোড দিয়ে দিচ্ছি, দিয়ে দিব। আগে দিয়ে দিছিলাম কিন্তু এটা সাউন্ডটা অফ হয়ে গেছে, এজন্য আবার দিব, ওইটা একটু দেখে নিবা। খুবই শর্টে দ্রুত বলে গিয়েছি, অল্প সময়ের মধ্যে ফুল শর্ট সিলেবাসে যতটুকু আছে ওগুলো সব রিভিশন দিয়ে ফেলতে পারবা। কেমিস্ট্রিতে ম্যারাথন ক্লাসটা দেখবা, ফিজিক্সে ম্যারাথন ক্লাসও আমি দিব, একটা দেওয়া হয়ে গেছে, সেকেন্ড পার্টটা বাকি আছে। কেমিস্ট্রি ফার্স্ট পার্টটা দিয়ে দিব আজকে, সেকেন্ড পার্টটা দেখে ফেলবা। ওইটা পড়লে মোটামুটি প্রিপারেশন অনেকটা বা রিভিশনও অনেকটা হয়ে যাবে। এইটা করবা, কেমিস্ট্রিতে ম্যারাথন ক্লাস দেখবা, বা রিভিশন ক্লাসও বলতে পারো এক প্রকার। ফিজিক্সের ক্ষেত্রে আবারও সকল সূত্র, সকল সূত্র, এবং সেইখান থেকে একটা দুইটা ম্যাথ এবং সূত্র রূপান্তর করবা, এবং ওই সূত্র থেকে একক বের করার চেষ্টা করবা। একক কখনো মুখস্থ করবা না, সূত্র থেকে একক মাত্রা বের করার চেষ্টা করবা, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে হবে, যে ভার্সিটিতে পরীক্ষা দিবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবা। আর কি করবা, ম্যারাথন ক্লাস দেখবা, ওখানে গুচ্ছের সকল প্রশ্ন সলভ করা আছে, একটা প্রশ্ন বাদ দিই নাই, এবং সহজভাবে শর্টকাট সহ। হায়ার ম্যাথের ক্ষেত্রে একই কথা বলবো, যদি আমি সময় পাই হায়ার ম্যাথের ম্যারাথনটা দিয়ে দিব, এগুলো তো করতে গোছাতে একটু সময় লাগে, একাডেমিক প্রেশার যাচ্ছে অনেক, এই জন্য অত বেশি টাইম দিতে পারতেছি না, তারপর চেষ্টা করতেছি। ম্যাথের ক্ষেত্রে কি করবা, ম্যাথ ফিজিক্স দুইটার জন্য শর্ট টেকনিক গুলা যা যা শিখছো সেগুলা অ্যাপ্লাই করবা এখনই, কারণ শর্ট টেকনিক গুলা থেকে প্রচুর এমসিকিউ থাকে, এবং এখন তুমি নতুন কোনো কিছু পড়বা না, ডিটেলস কিছুই পড়তে হবে না, যা যা এতদিন পড়ছো সেইগুলা বারবার করে রিভিশন দিয়ে যাও, টপিক গুলা প্রত্যেকটা টপিক ভালোভাবে আয়ত্ত করে নিবা, এই কাজটা করবা এখন ম্যাথের ক্ষেত্রে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ক্ষেত্রে আমি মানে মোটামুটি একটা ধারণা দিলাম কি পড়তে হবে। তাহলে ওভারঅল কি করতে হবে, কোশ্চেন ব্যাংক ফলো করতে হবে, ওভারঅল কি করতে হবে, কোশ্চেন ব্যাংক ফলো করতে হবে। আর বেশি বেশি চেষ্টা করবা, লাস্ট চেষ্টা করবা চ্যাপ্টার ওয়াইজ না, ইয়ার ওয়াইজ একটা কোশ্চেন ব্যাংক ম্যানেজ করার। ইয়ার ওয়াইজ যে ভার্সিটিতে পরীক্ষা দিবা তার, বা তুমি যে কোনো জায়গা থেকে পিডিএফ ও কালেক্ট করতে পারো, বা সার্চ দিয়ে
পাইতে পারো, প্রিভিয়াস 2-3 বছরের কোশ্চেন তুমি পাবা। ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাংক, তুমি ধরো রাজশাহীতে পরীক্ষা দিচ্ছ, সে রাজশাহী ইউনিভার্সিটির বা খুলনা ইউনিভার্সিটির ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাংক দেখবা, কোশ্চেন ব্যাংক থেকে নিজে পরীক্ষা দিবা। কেন? কারণ ওখানে সব যেভাবে মেইন এক্সাম হয় সেই কোশ্চেন গুলাই তো, চ্যাপ্টার ওয়াইজ পড়লে তো হবে না, লাস্টে একটা দুইটা ওইভাবে দেখবা। টাইম ম্যানেজ করতে হবে তোমাকে। প্রথমে বায়োলজি দেখাবা, যদি তোমার বায়োলজি স্ট্রং পয়েন্ট হয়, যেটা স্ট্রং পয়েন্ট সেটা দাগিয়ে টাইম সেভ করবা, দিয়ে ওই টাইমটা অন্যটায় নিয়ে যাবা। যাদের একটু বায়োলজি স্ট্রং পয়েন্ট তারা বায়োলজি অ্যান্সার করবা, যাদের ম্যাথ স্ট্রং পয়েন্ট তারা ম্যাথ অ্যান্সার করবা, যাদের ফিজিক্স কেমিস্ট্রি, যাদের বায়োলজি স্ট্রং পয়েন্ট বায়োলজির পরে তারা কেমিস্ট্রি দেখাবা, তারপরে ফিজিক্স অ্যান্সার করবা, ম্যাথ শেষের দিকে যাবা। আর যাদের ম্যাথ স্ট্রং পয়েন্ট তারা ম্যাথ দাগিয়ে তারপরে কেমিস্ট্রি ফিজিক্স, তারপর শেষে বায়োলজির দিকে আসবা। এই স্ট্র্যাটেজিটা ফলো করবা, যেভাবে যা বলছি এই কথাগুলা, শেষের কথাগুলা, এই যে প্রার্থনা করতে হবে, যত আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, যেখানে কল্যাণকর সেখানে নিয়ে যেন তোমার নিয়ে যায়, কঠোর পরিশ্রম করতে হবে শেষ সময়তে। আর এইগুলা একটু যা যা বলছি এগুলো ফলো করবা, ইনশাল্লাহ এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, যে কথাগুলো বললাম। এবং আমি চেষ্টা করবো ম্যারাথন ক্লাস গুলা 26 তারিখ বা এর আগে দিয়ে দেওয়ার, কারণ এরপর থেকে তো তোমার পরীক্ষা শুরু হচ্ছে। এই তোমাদের সবার জন্য দোয়া থাকবে, আল্লাহ তাআলা সবার জন্য কল্যাণকর জায়গায় নিয়ে যাক, সবার পরীক্ষা ভালো হোক, সবাই আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।